হ্যালো। ও, হ্যাঁ, বলছি হ্যাঁ আওয়াজটা বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে। সবাই হ্যাঁ রেসপন্স শোনা যাচ্ছে, শোনা সবাই যাচ্ছে। রেসপন্স করবে, ঠিক আছে, সবাই হ্যাঁ শোনা রেসপন্স যাচ্ছে, করবে। শোনা যাচ্ছে। আচ্ছা, বলছি আগের দিন যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম ওই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা নির্ণয়ের উপর, সেগুলোতে কি কারো কোনো অসুবিধা আছে? না স্যার। না স্যার, মানে বুঝতে পেরেছি স্যার, ওগুলো সবই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে অন্য একটা পার্টে চলে যাচ্ছি। আচ্ছা দেখো, আজ আমরা শিখবো হচ্ছে প্রকৃত মান এবং স্থানীয় মান। প্রকৃত মান, যার ইংলিশ হচ্ছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু জিনিসটা কি? ফেস ভ্যালু আর স্যার ফেস ভ্যালু, এই দুটো তো। হ্যাঁ হ্যাঁ, ফেস ভ্যালু, FACE, ফেস ভ্যালু। ফেস ভ্যালু, ফেস ভ্যালু জিনিসটা কি না, কোনো একটা সংখ্যার ফেস ভ্যালু হচ্ছে ওই অঙ্কটি, ওই অঙ্কটি হলো তার ফেস ভ্যালু। যেমন ধরো, আমি যদি লিখি 1 2 3, কত লিখলাম? 123। এই সংখ্যাটিতে যদি বলা হয় 2-এর ফেস ভ্যালু কত, মানে 2-এর প্রকৃত মান কত, 2-এর প্রকৃত মান অ্যান্সারটা হবে 2। প্রকৃত মান মানে অরিজিনাল মান, ঠিক আছে। যদি প্রশ্ন করা হয় হ্যাঁ স্যার, তিনের হ্যাঁ স্যার, প্রকৃত বুঝতে পেরেছি। তিনের প্রকৃত মান কত, তাহলে অ্যান্সার হবে 3, ঠিক আছে। এখন সংখ্যাটা যতই বড় হোক না কেন বা সংখ্যাটা যতই ছোট হোক না কেন, প্রকৃত মান সবসময় একই থাকে। ধরো আমি লিখলাম একটা সংখ্যা শেষ বললো 2 মানে 4 প্রকৃত মান। 6। হ্যালো, হ্যাঁ বলো। সে আরেকবার বলুন ওটা। প্রকৃত ফেস মান, ভ্যালু মানে প্রকৃত মান। হ্যাঁ ফেস ভ্যালু মানে প্রকৃত মান। এখানে যদি বলা হয় 2-এর প্রকৃত মান কত, তাহলে 2-এর প্রকৃত মান অ্যান্সার হবে 2। যদি প্রশ্ন, আমি এটা লিখেছি দেখো, সংখ্যাটা 24,689। এই সংখ্যাটিতে 2-এর প্রকৃত মান কত? 2-এর প্রকৃত মান হচ্ছে 2। 4-এর প্রকৃত মান কত? অ্যান্সার হবে 4। 6-এর প্রকৃত মান কত? অ্যান্সার হবে 6। ছয় ও ছয়। 8-এর প্রকৃত মান কত? 8। 9-এর প্রকৃত 8, মান 9। 9। বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার, হ্যাঁ যার স্যার। মানে যা চাইবে স্যার তারটাই হ্যাঁ স্যার এই ফেস ভ্যালু হয়ে যাবে আর কি, মানে হ্যাঁ, প্রকৃত মান হয়ে যাবে আর কি। সেই অঙ্কটা লিখে দিলেই হলো, ঠিক আছে। এটা বোঝা গেছে তো? যদি হ্যাঁ স্যার, বোঝা বুঝতে যায় তাহলে পেরেছি। হ্যাঁ। এরপরে দেখো, স্থানীয় মান, ইংলিশটা কি? প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু, ঠিক আছে। স্থানীয় মান এই জিনিসটা কি না, যে অঙ্কটি স্থানীয় মান বের করতে বলবে, সেই অঙ্কটা লেখার পর যতগুলি অঙ্ক থাকবে ততগুলি শূন্য বসাবো, ঠিক আছে। ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি বুঝে নাও। ধরো আমি একটা সংখ্যা লিখলাম 2 1 3 4 6। এখন যদি বলা হয় 1-এর স্থানীয় মান কত, তাহলে 1-এর স্থানীয় মান কি করবে? প্রথমে 1 লিখো, তারপরে দেখো 1-এর পর কটা সংখ্যা আছে? 3টে। তিনটা। 3টা। তাহলে তুমি 3টা শূন্য বসিয়ে দাও, ঠিক আছে। 1-এর পরে হ্যাঁ 3টা সংখ্যা আছে, তাহলে 1-এর পরে 3টা শূন্য হবে। যদি প্রশ্ন করা হয় 3-এর স্থানীয় মান কত, 300। তাহলে তুমি প্রথমে হ্যাঁ 300 হবে, 300 প্রথমে হবে। তিনের পর দুটো সংখ্যা আছে, তার দুটো সংখ্যার জন্য দুটো শূন্য একের গায়ে। প্রথমে তুমি 3 লিখো, 3-এর পর কটা সংখ্যা আছে? দুটো, তাহলে দুটো শূন্য লিখে দাও।
ঠিক আছে? হ্যাঁ স্যার। ধরো এই এই সংখ্যাটিতেই প্রশ্ন করা হলো যে 3-এর স্থানীয় মান এবং প্রকৃত মান এদের পার্থক্য কত? স্থানীয় মান এবং প্রকৃত মানের মধ্যে হ্যাঁ 3000 তাহলে মাইনাস দেখো, 3 না দেখো প্রথমে 3টা লিখো। আমি প্রথমে 297 297 হ্যাঁ 297 প্রথমে প্রকৃত স্থানীয় মান বের করছি। 3-এর স্থানীয় মান কত হবে? প্রথমে 3 লিখলাম। 3-এর পর কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা আছে, তাহলে দুটো শূন্য। আর 3-এর প্রকৃত মান কত? 3-এর প্রকৃত মান আমরা জানি 3 অরিজিনাল ভ্যালু। তাহলে তুমি বিয়োগ করো, 300 থেকে 3 বিয়োগ করলে তুমি পাবে 297। তাহলে আমাদের অ্যান্সার পেলাম 297। ক্লিয়ার এটা? স্যার ওই একের গায়ে 3টে শূন্য বলছেন, ওটা স্যার কিসে? হ্যাঁ এটা আমি এটা একবার প্রথম থেকে বলো। একের প্রকৃত স্থানীয় মান বের করেছিলাম। হ্যাঁ দেখো আরেকবার বলছি, যদি বলা হয় একের স্থানীয় মান এবং প্রকৃত মানের মধ্যে পার্থক্য কত, তাহলে একের স্থানীয় মান কত হবে? একের স্থানীয় মান বের করো। হ্যাঁ একের স্থানীয় মান কত? 1। প্রথমে 1 লিখলাম। একের পর কটা সংখ্যা আছে? 3টা। 3টে সংখ্যা আছে, মানে 1000। 3টা শূন্য হবে। আর এটা হলো একের স্থানীয় মান। তাহলে একের প্রকৃত মান কত? প্রকৃত মান মানে এক। অরিজিনাল ভ্যালু 1। তাহলে 1000 থেকে 1 বিয়োগ করো। 1000 থেকে 1 বিয়োগ করলে তুমি কত পাবে? 999। 999 আচ্ছা, তাহলে এটার অ্যান্সার হবে 999। তাহলে প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল একের স্থানীয় মান এবং প্রকৃত মানের মধ্যে পার্থক্য কত। তাহলে তুমি অ্যান্সার পেলে 999। ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা হ্যাঁ স্যার হ্যালো স্যার, হ্যাঁ স্যার ওই স্যার স্যার স্থানীয় মানেরটা বললেন স্যার প্লেস ভ্যালু, আর স্যার প্রকৃত মানে ইংরেজিটা কি বললেন? ফেস ভ্যালু, FACE ফেস। ওকে, ফেস। হ্যাঁ স্যার বলছি 6 যে শেষে যেটা ছিল স্থানীয় মানে 6 ধরেন, তো এবার 6 এর যদি স্থানীয় মান লিখতে বলে তো কি হবে? 6ই হবে। হ্যাঁ সংখ্যাটা কি লেখা ছিল বলো? 21346 ছিল। এবার হচ্ছে যে 21,000 ওর স্যার এককের অঙ্কের স্থানীয় মান আর প্রকৃত মান একই হয়। প্লেস ভ্যালু 21,346, তাই তো? দেখো 6 সংখ্যাটা কোন কোন ঘরে আছে? এককের ঘরে। তাহলে 6-এর প্রকৃত মান কত হবে? প্রকৃত মান 6। হুম স্থানীয় মানও দেখো 6, আচ্ছা। কারণ 6-এর পরে তো আর কোনো সংখ্যা নেই, তাহলে তো আমি শূন্য বসাতে পারছি না। তাহলে একক, এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি যে এককের ঘরের স্থানীয় মান এবং প্রকৃত মান দুটোই সমান। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝেছি। আচ্ছা দেখো এরপর আমরা আসছি ভাগশেষ উপপাদ্যতে, মানে রিমাইন্ডার থিওরেম। ঠিক আছে, এগুলোকে আমরা কয়েকটা টাইপে ভাগ করেছি। ঠিক আছে, কয়েকটা টাইপে ভাগ করে দেখব। মোট 2-3 রকমের টাইপ আছে। আমরা দেখো এক একটা টাইপকে আলোচনা করছি। টাইপ 1, আমরা আগে একটা জিনিস দেখে নিই। বলো একের পাওয়ার 200, ধরো 200 হলো, অ্যান্সার কত হবে? 1 একই হবে। 1 হবে। এক এক হবে। একের পাওয়ার যাই থাক অ্যান্সার হবে 1। ঠিক আছে, ক্লিয়ার এটা? একের পাওয়ার যাই থাক অ্যান্সার 1 হবে। এখন একের পরিবর্তে যদি আমি -1 লিখি তাহলে সেক্ষেত্রে কি দেখব? ধরো আমি এই একের পরিবর্তে -1 লিখেছিলাম। -1 পাওয়ার 200,
এটা এটার এক হবে, এটা 1 হবে। হ্যাঁ এটার জোড় এটার সংখ্যা হলে answer- প্লাস, বিজোড় হলে মাইনাস। হ্যাঁ এটার অ্যান্সারও হবে এক। এটার অ্যান্সারও হবে এক। কিন্তু যদি ধরো এখানে 200 না থেকে 201 থাকতো, -1 হবে স্যার। তাহলে মাইনাস মানে -1। তাহলে -1। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত এলাম? এক -1 পাওয়ার যখন জোড় সংখ্যা তখন তার অ্যান্সার হবে এক। হ্যালো -1 স্যার, পাওয়ার যখন বিজোড় সংখ্যা, হ্যাঁ স্যার বলো। বলছি মানে স্কোয়ারটা মানে যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে মাইনাস হবে তো, মানে ধরুন 201 যেরকম বললেন, বিজোড় হ্যাঁ থাকতে হবে। 201 201 থাকলে বিজোড় বিজোড় থাকলে থাকতে, মানে হুম। বিজোড় থাকলে মাইনাস হবে। আর আর যোগ চিহ্ন থাকলে মানে জোড়া থাকলে জোড় সেক্ষেত্রে শুধু 1। জোড় হ্যাঁ জোড়া থাকলে সেটা প্লাস হবে। আচ্ছা যেটা আমরা দেখেছিলাম যে -1 এর পাওয়ারটা হচ্ছে 200, তখন অ্যান্সার পেয়েছিলাম এক। কিন্তু -1 এর পাওয়ারটা যখন 201 হয়ে গেল তখন তার অ্যান্সার হলো -1। অর্থাৎ জোড় সংখ্যায় থাকলে হবে +1, বিজোড় সংখ্যায় থাকলে হবে -1। ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর দেখো আমরা টাইপ 1 এর অঙ্কগুলো করছি, যেটা রিমেইন্ডার থিওরেমের টাইপ 1, মানে ভাগশেষ নির্ণয় করব আমরা। ঠিক আছে, আমি একটা সংখ্যা লিখলাম 19^232। এটাকে আমি বললাম যে এটাকে তুমি 18 দিয়ে ভাগ করো, দিয়ে ভাগ করে বলো কত ভাগশেষ থাকবে। এক থাকবে। হ্যাঁ এক থাকবে। দেখো কি করবে, এই যে 19 আছে, 19কে তুমি 18 দিয়ে ভাগ করো, 19কে 18 দিয়ে ভাগ করলে তুমি ভাগশেষ কত পাচ্ছ? এক। এখন এখানে 19-এর পরিবর্তে তুমি 1 লিখো, তাহলে 1-এর পাওয়ার কত হচ্ছে? 232। বলো, 1-এর পাওয়ার যদি 232 হয়, পাওয়ার কি আছে? জোড় সংখ্যায় আছে, তাহলে অ্যান্সার কত হবে? 1। 1 হবে। বোঝা গেছে এটা? ইয়েস। যদি আচ্ছা না স্যার, আবার বলেন। ঠিক আছে, দেখো প্রশ্ন ছিল 19^232, এই সংখ্যাটাকে তুমি 18 দিয়ে ভাগ করো। 18 দিয়ে ভাগ করার ফলে তোমার ভাগশেষ কত থাকবে? তো কি করব আমরা? হ্যাঁ, আমরা প্রথমে 19কে 18 দিয়ে ভাগ করব। 19কে 18 দিয়ে ভাগ করব। 18 দিয়ে ভাগ করলে কত হয়? 18 1 কে 18, দেখো 1 থাকছে, ভাগশেষ কত পেলাম? 1। এখন এখানে 19-এর পরিবর্তে তুমি 1 লিখো। 1-এর পাওয়ার কত? 232। 1-এর পাওয়ার 232, আমি একটু আগেই বললাম 1-এর পাওয়ার যাই থাক না কেন অ্যান্সার হয় 1। ঠিক আছে, বোঝা গেছে এটা? বুঝতে পেরেছি। ওকে স্যার, ওকে। এরপর 19-এর পরিবর্তে যদি 20 থাকে তাহলে কি করে করব? ভাগশেষ যদি 2 থাকে, ভাগশেষ যদি 2 থাকে। আচ্ছা, 19-এর পরিবর্তে যদি 20 থাকতো, তাহলে এমন একটা সংখ্যা নেব যেটা হচ্ছে 18-র কাছাকাছি আসবে। ঠিক আছে, আচ্ছা ওরম টাইপ আসছি আমরা পরে। ঠিক আছে। এরপরে দেখো যাচ্ছি। ধরো টাইপ 2,
ধরো এটাকে আমি লিখলাম 19, মানে 19-এর পাওয়ার হচ্ছে 232, সেটাকে তুমি, সরি এটাই তো, 18-র পাওয়ার 232, সেটাকে আমি ভাগ করছি 19 দিয়ে। এটা কত হবে? তাহলে একই নিয়ম, প্রথমে তুমি 18কে ভাগ করো, আঠেরোকে 19 দিয়ে ভাগ করছি, তাহলে দেখো 19 এককে 19, এই বিয়োগটা করলে কত হবে বলো? 18 -1, তাহলে তুমি -1-এর পাওয়ার কত লিখতে পাবে? 232। -1 সেটা 1 হয়ে যাবে তো। -1ই হয়ে যাবে। -1-এর ক্ষেত্রে দুটো শর্ত বলে যাবে। শুধু পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয়, পাওয়ারটা জোড় সংখ্যা হলে উত্তর হবে +1 বা শুধু 1, আর যদি বিজোড় সংখ্যা হতো তাহলে -1। ধরো এই অঙ্কটাতেই আমি পাওয়ারটা 132-এর পরিবর্তে 123 করে দিলাম, তাহলে কি হবে বলো? স্যার -1 -1 হবে স্যার। -1 হবে স্যার। তাহলে দেখো এখন পাওয়ারটা বিজোড় সংখ্যা -1। পাওয়ারটা বিজোড় সংখ্যা এসেছে, তাহলে অ্যান্সার কি হবে? -1। বুঝতে পারলে? বোঝা গেছে? আচ্ছা, স্যার বলছিলাম 19, ওইখানে 19 আছে আর 18 আছে, তো এক দিলেন স্যার, ওখানে উপরে একটা বড় সংখ্যা নিচে একটা ছোট সংখ্যা, তো একটা কি করে নামে স্যার? কোনটা? আপনি ভাগ করলেন স্যার ওটাকে 19 কে 18 দিয়ে, 19 কে 19, তো 18 হ্যাঁ। উপরে একটা বড় সংখ্যা নিচে একটা ছোট সংখ্যা, তো -1 কি করে নামে স্যার? হ্যাঁ, তুমি এটাকে এইভাবে ভাবো, বীজগণিতের নিয়মে ভাবো এটা। এটা তো এরকমই হবে। তুমি বীজগণিতের নিয়মে ভাবো। ওই জন্য স্যার ক্লিয়ার বুঝতে পারলাম, ওই জন্য কোশ্চেনটা করলাম স্যার। +18 মাইনাস, আচ্ছা আচ্ছা অবশ্যই, দেখো +18 -1, সরি -19 কত হয় বলো? +18 -19 স্যার -1 হবে। বীজগণিতের ভাগ করা বিয়োগ করার নিয়ম কি? আচ্ছা স্যার। বীজগণিতে বিয়োগ করার নিয়ম কি? যদি তুমি দেখো যে একটা চিহ্ন প্লাস একটা চিহ্ন মাইনাস, অর্থাৎ তোমার বিপরীত চিহ্ন লক্ষ্য করা গেছে, তখন কি করবে? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করো, 19 থেকে 18 বিয়োগ করো, জেনারেলি তো বসাতে হবে। 1 হয়, তাহলে পেলাম 1। এখন যে সংখ্যাটা বড় ছিল তার আগে কি চিহ্ন ছিল সেটা দেখো এবং সেটাই লিখে দাও। এখানে বড় সংখ্যা কোনটা, 18 না 19? অবশ্যই 19। 19-এর আগে চিহ্ন কি আছে? মাইনাস, তাহলে অ্যান্সার হবে মাইনাস। ঠিক আছে? স্যার ঠিক আছে। ওকে স্যার। বীজগণিতে বিয়োগ করার নিয়ম হচ্ছে তুমি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করো, বড় সংখ্যার চিহ্নকে বসিয়ে দাও। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এরপরে দেখো টাইপ 3। দেখো একটা প্রশ্ন সবাই লিখবে, একটু লিখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো কোনো সংখ্যাকে 296 দিয়ে ভাগ করলে 75 অবশিষ্ট থাকে বা 75 ভাগশেষ থাকে। কোন সংখ্যাকে
296 দিয়ে ভাগ করলে 75 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 37 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? এক। আরেকবার বলুন স্যার। কোন সংখ্যাকে কোন সংখ্যাকে 296 স্যার দিয়ে ভাগ মাইক্রোফোনগুলো করলে, অফ করতে বলুন। হ্যাঁ প্লিজ একটু মাইক্রোফোনগুলো অফ করে দেবে, অনেকের অসুবিধা হচ্ছে। হ্যাঁ লিখো, কোন সংখ্যাকে 296 দিয়ে ভাগ করলে 75 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 37 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? লেখা হয়েছে সবার? হ্যাঁ। দেখো কি বলা ছিল, কোন সংখ্যাকে 296 দিয়ে ভাগ করলে, তাহলে এটা 296 দিয়ে ভাগ করছি, ভাগশেষ কত পাচ্ছি? 75 ভাগশেষ পাচ্ছি। 75 ভাগশেষ পাচ্ছি। দেখো আমি ভাগফলও জানিনি, ভাজ্যও জানি না। আমি ভাগফলকে আমি যে কোনো সংখ্যা ধরতে পারি, 1ও ধরতে পারি, 2ও ধরতে পারি, 3ও ধরতে পারি, তাই তো? ধরো আমি সবচেয়ে ছোট সংখ্যা 1 ধরলাম, তাহলে আমরা কি জানি? প্রথমে তো ওখানে সংখ্যা জানতে হবে, কারণ ওই সংখ্যাটিকে আবার 37 দিয়ে ভাগ করতে বলেছে। হ্যাঁ, তাহলে আমরা সংখ্যাটা কত ছিল সেটা জানতে হবে। আমরা কি জানি? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, তাই তো? এখানে ভাজ্য কোনটা, ভাজক কোনটা? স্যার 296 প্লাস 75। হ্যাঁ, তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল, তাহলে ভাজক কোনটা? 296। ভাজক গণিত ভাগফল, ভাগফলকে আমরা কত ধরেছি? 1 প্লাস ভাগশেষ কত? 75 দিয়ে বলো এটা কত হচ্ছে? 371 371 371। তাহলে আমার সংখ্যাটা পেলাম 371। এখন তুমি বলো 371 কে তুমি 37 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 1। একটু মুছে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে 37, এটা হচ্ছে 371, তাহলে তোমার ভাগশেষ কত থাকছে? 1 ভাগশেষ থাকবে। দেখো 371, এরপর শূন্য দেব, 1 হচ্ছে তো, তাই তো? দেখো 37 10 হচ্ছে 370 আর ভাগশেষ হচ্ছে 1, তাহলে অ্যান্সার কত পেলাম? 1। বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। তো ওখানে সবসময় 1 ধরতে হবে ব্র্যাকেটের ওপাশে, মানে ভাগ হ্যাঁ জায়গায়। হ্যাঁ, ওটা তুমি 2ও ধরতে পারো, 2 ধরলে সংখ্যাটা একটু বেড়ে যাবে, তোমাকে গুণটা বেশি করতে হবে। আমি যখন 296 কে প্রসেসের 296 কে একটা কথা বলুন স্যার। হ্যাঁ বলো। বলছি স্যার, যেটা ভাগশেষ থাকছে 75, হ্যাঁ তুমি বলতে চাইছো 75 কে, হ্যাঁ 75 কে 37 দিয়ে ভাগ করবে, তাই তো? হ্যাঁ স্যার, যদি 37 দিয়ে ভাগ করি যেটা পাবো সেটা উত্তর হবে কি না স্যার? না হবে না? হ্যাঁ এটা হয়, তখন একটা শর্ত তোমাকে সিদ্ধ করতে হবে। শর্তটা কি না, প্রথমে যে ভাজকটা ছিল, দেখো কত ছিল? 296। ওই 296 কে যদি 37 দিয়ে ভাগ করা যায় তবেই কিন্তু এই প্রসেসে অঙ্কটা করা যাবে, না হলে তোমার ভুল আসবে অঙ্কটা। ও বোঝা গেছো?
আমি যদি বলতাম আচ্ছা ধরো 296 জায়গায় 295 দিয়ে দিতাম, দেখো 37কে তুমি 296কে 37 দিয়ে ভাগ করো, দেখো মিলে যাবে। কিন্তু 295 দিলে কি মিলতো? মিলবে না, তখন কিন্তু অ্যান্সারটা ভুল আসবে। কিন্তু সাধারণত আমাদের চাকরির পরীক্ষায় যেগুলো দেওয়া হয় সেক্ষেত্রে সমস্ত অঙ্কগুলোই এমনভাবে দেওয়া হয় যেন মিলে যায়। অর্থাৎ এই যে 296 যে সংখ্যাটা ছিল, 37 দিয়ে ভাগ করলে অবশ্যই মিলে যাবে, এইরকম সংখ্যাই দেওয়া হয়। সেক্ষেত্রে তুমি 75কে 37 দিয়ে ভাগ করে ভাগশেষটা বের করতে পারো। কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে যেন এটা 37 দিয়ে বিভাজ্য হয়, তবেই সেটা সম্ভব, না হলে সম্ভব নয়। স্যার আরেকবার বলুন তো, আমি ব্যাপারটা বুঝতেই পারছি না যেটা, মানে 296টাকে বড় হতে হবে? আচ্ছা, না 296টা বড় হতে হবে না, 296 সংখ্যাটা 37 দিয়ে বিভাজ্য হতে হবে, মানে 37 দিয়ে ভাগ করা যেতে হবে। হুম। দেখো আমি আরেকটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। হ্যাঁ স্যার দিন। স্যার অঙ্কটা আরেকবার রিপিট করেন। আচ্ছা আচ্ছা, আরেকবার রিপিট করে দিচ্ছি, তারপর আবার নতুন অঙ্কে যাচ্ছি, ঠিক আছে? ওকে। দেখো, প্রশ্নটা ছিল কোন সংখ্যাকে 296 দিয়ে ভাগ সংখ্যাগুলো চেঞ্জ করলে, করলে কি হবে? হ্যাঁ ওটাই আমি বলতে চাইছি, সংখ্যাগুলো চেঞ্জ করে দেখছি। কোন সংখ্যাকে 296 দিয়ে ভাগ করলে 75 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 37 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তাহলে প্রথমে আমাকে বলা ছিল 296 দিয়ে ভাগ করছি, 296 দিয়ে ভাগ করলে ভাগশেষ পাচ্ছিলাম 75। আমি জানি না ভাগফল কত, জানি না ভাজ্য কত, আমি ভাগফলটাকে 1 ধরে নিচ্ছি। তুমি সেটা 2ও ধরতে পারো, 2 ধরলে অঙ্কটা আরো একটু বড় হয়ে যাবে, কারণ তোমাকে 2 দিয়ে গুণটা করতে হবে। আর আমি 1 ধরছি কেন কেন না, 1 দিয়ে গুণটা সহজ, কোন সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যায় ফিরে আসে, তাই সংখ্যাটাকে আমি 1 ধরলাম। তুমি 2 ধরতে পারো, 3 ধরতে পারো, 10 ধরতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তখন গুণফলটা বেশি হয়ে যাবে, তোমাকে আরো অঙ্কটা করার জন্য আরো বেশি সময় লেগে যাবে তোমার। একটা ঠিক আছে, ধরলে একটা ধরাই সুবিধা। তাহলে 1 ধরলাম আমি। এরপর আমরা কি জানি যে ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল, ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে ভাজক কত? 296 গণিত ভাগফল কত? ভাগফল 1 যুক্ত ভাগশেষ কত? 75। ঠিক আছে, এটা 296কে 1 দিয়ে গুণ করলে 296 যুক্ত 75, 296কে 75 যোগ করলে আমরা পাই 371। তাহলে আমি সংখ্যাটা পেলাম 371। এখন চলে এসো পরের লাইনে, প্রশ্নটার শেষ অংশটার দিকে তাকাও। বলা আছে সংখ্যাটিকে 37 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে। তাহলে 271কে তুমি 37 দিয়ে ভাগ করো, যেহেতু আমি সংখ্যাটা পেয়ে গেলাম 271, এখন তুমি 37কে 271 দিয়ে ভাগ করো। তাহলে দেখো 37 371, 37 1কে 37, একটা নামলো, যেহেতু একটাকে এখনো ব্যবহার করিনি তাই এখানে শূন্য দিতে হবে, 37 শূন্যই শূন্য, তাহলে কত ভাগশেষ থাকছে? 1। দেখো লাস্টে আলটিমেট ভাগশেষ কত পেলাম? 1, যেটা আমার প্রশ্ন করা হয়েছিল। একটা অঙ্ক লিখো।
একটা অঙ্ক লিখো। হ্যাঁ স্যার বলুন। কোনো সংখ্যাকে, দাঁড়াও এইটা আরেকটু বলে দিই। একজন বলল ব্যাপারটা এই, একজন কি বললো যে লাস্টে যে ভাগশেষটা পেয়েছিলাম অর্থাৎ 75কে 37 দিয়ে ভাগ করলেই উত্তরটা বেরিয়ে যায়। 37 দুগুণে 72, 37 দুগুণে 74, লাস্টে 1। এখানেও পেয়ে যাচ্ছি এই অঙ্কটার ক্ষেত্রে। এরপর একটা অঙ্ক দিচ্ছি যেখানে তুমি পাবে না। দেখো অঙ্কটা করে দেখো, লিখো একটা অঙ্ক লিখো। কোনো সংখ্যাকে 55 দিয়ে ভাগ করলে, কোনো সংখ্যাকে 55 দিয়ে ভাগ করলে 12 ভাগশেষ থাকে। কোনো সংখ্যাকে 55 দিয়ে ভাগ করলে 12 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 6 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? স্যার আরেকবার কাইন্ডলি রিপিট করবেন। কোনো সংখ্যাকে 55 দিয়ে ভাগ করলে 12 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 6 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 7 উত্তর হবে। 7 হবে, 7 হবে, 7। 7 উত্তর স্যার। এক উত্তর হবে স্যার। 7 উত্তর হবে। 7 উত্তর হবে। 7 উত্তর 7। দেখা যাক। 7 উত্তর আশা করছি। হ্যাঁ 7 উত্তর হবে না, কারণ এক উত্তর হবে, এক, স্যার। 7কে 1 6 দিয়ে ভাগ করা যাচ্ছে আরো। দেখো আমি ভাগশেষটা 1 ধরলাম, তাহলে সংখ্যাটা আমি কত পাবো? 55 গুণিত 1 যুক্ত 12, তো 12 তো 6 তাহলে কত হচ্ছে বলো? হ্যাঁ স্যার 1 দিয়ে ভাগ করা যাচ্ছে, ওই জন্য এটা 67, তাই তো? আর ওটাকে 6 দিয়ে ভাগ করলে এটা 67 হচ্ছে তো? হ্যালো, হ্যাঁ স্যার 67। হ্যাঁ এরপরে দেখো, তাহলে সংখ্যাটা পেলাম 67, তাহলে 67কে তুমি 6 দিয়ে ভাগ করো। 1 হবে। 1 হবে স্যার, ঠিক। 1 হবে। হ্যাঁ স্যার 1 উত্তর হবে, কারণ 6 কে 6 আবার 6 কে 6 মানে 1 ভাগশেষ বেরোবে। দেখো 6 হ্যাঁ স্যার একই হবে। 6 দিয়ে ভাগ করছি, 6 1 কে 6, স্যার 1 হবে। ছয় 1 কে 6, কত পেলাম? 1। বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা দেখো, একজন প্রশ্ন করেছিল আগেরটার মতো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি ক্লিয়ারলি। হ্যাঁ দেখো, তার এখানে ভুলটা ধরতে পারবে। হ্যাঁ স্যার ধরতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটাই থাকলো। ওকে স্যার। কারো কোনো সমস্যা থাকলে বলো। কেউ যদি অঙ্কটা বুঝতে না পারো, কোনো সমস্যা। হ্যাঁ স্যার, যেমন স্যার আগে স্যার বলছিল না স্যার, ওই যে এরকম করে না করে যেটা মানে অবশিষ্ট থাকবে সেটাকে যেটা দিয়ে ভাগ করতে হবে সেটা দিয়ে হ্যাঁ বেরিয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ যেমন স্যার এখানে স্যার হ্যাঁ 12 কে সেটা, যদি 6 দিয়ে ভাগ করি, 6 দুগুণে 12, কিন্তু স্যার উত্তর হচ্ছে 1, তাহলে মিলছে না তো। হ্যাঁ এই জন্যই আমি বললাম যে ওটা ভুল প্রসেস। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, কারো কোনো ডাউট আছে? না স্যার। ওকে, ওকে ঠিক আছে তাও। হ্যাঁ বলো। খুব ভালো ক্লাস হয়েছে স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।
স্যার কটা থেকে ক্লাস হচ্ছে?